সাগররুনি হত্যা মামলার নথি ডিবি থেকে গায়েব, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। তদন্তের সময় বাড়ল 6 মাস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তৃতীয় দফায় বিএনপির বৈঠক, ভোটের পাশাপাশি আইন, বিচার ও দুদক নিয়ে আলোচনা। ভারতের প্রভাব কমাতে জনগণই একমাত্র শক্তি, বলছেন বিশ্লেষকেরা। সম্পর্কের টানাপোড়েন বুঝবে দিল্লি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণার গেজেট প্রকাশে মতামত জানতে উদ্যোগ, আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে ইসি। এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আলোচনার আহ্বান প্রত্যাখ্যান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ডিবিতে থাকা সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি গায়েব হয়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তদন্ত কমিটিকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 30 সেপ্টেম্বর সাগররুনি হত্যা মামলা তদন্তে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশের পর উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। এদিকে তদন্ত শেষ করে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া 6 মাস সময় ইতিমধ্যে শেষ হয়েছে। তদন্ত চলমান ও অগ্রগতি উল্লেখ করে 9 মাস সময়ের আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আদালতে 6 মাস সময় দেন। একই সঙ্গে আগামী 22 অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন রেখেছেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ তৃতীয় দিনের মতো বৈঠক চলছে বিএনপির। বেলা 11:15 জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সাথে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আজকের আলোচনায় তারা বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক ইস্যুতে জোর দিচ্ছেন। তিনি আরও বলেন, বিচার বিভাগের দ্বারা সংবিধানের কোনো কার্যক্রম যাতে অসাংবিধানিক বা আইন বিরুদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতায়, সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী এবং সেটা আমরা বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তবে আমি বিচার বিভাগকে, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানাবো। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, কিছুক্ষণ আগে তো আলোচনার বিরতিতে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কি কি জানিয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। সময় ধরে বিরতি নিয়ে, বৈঠক থেকে বিরতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে কথা বলেছেন। 11:10 বৈঠক শুরু হয়েছে। তিনি 1:30টার দিকে এসে কথা বলেছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং একটা বড় পরিসরে তিনি জানিয়েছেন আজকের বিষয় নিয়ে। এবং একটু আগে বৈঠক আবার শুরু হয়েছে। মূল যে কথাটা বিচার বিভাগ নিয়ে মূলত আজকে আলোচনা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কমিশনের প্রস্তাবনা ছিল যে সবচেয়ে যিনি সিনিয়র বিচারক
তিনি বিচারপতি হবেন, কিন্তু বিএনপি এটার সঙ্গে একমত হয়নি। আসলে একমত হওয়া না হওয়ার বিষয়গুলো সংখ্যা দিয়ে উনি বলেননি। উনি বলেছেন অনেকগুলো বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে বিএনপি একমত নয়। বিচারপতি নিয়োগের যে বিষয়টা কমিশন বলেছে যে সবচেয়ে যে সিনিয়র বিচারক তিনি বিচারপতি হবেন, কিন্তু বিএনপি বলছে যে এরকম হওয়া উচিত না। বিএনপির প্রস্তাবনা হচ্ছে যে 3 জন সিনিয়র বিচারকের একটা প্যানেল তৈরি করা যেতে পারে। সেই প্যানেল থেকে যিনি সবচেয়ে যোগ্য মনোনীত হবেন তিনি হবেন প্রধান বিচারপতি। এটা একটা বিষয় যে সবচেয়ে সিনিয়র তিনি যদি বিচারপতি হয়ে যান তাহলে তার কিছু ঘাটতি থাকতে পারে। আসলে এটা একটা বিএনপির প্রধান বিচারপতি নিয়োগে বিএনপির এরকম মতামত। আরেকটি বিষয় আজকে আবার এসছে যে একই ব্যক্তি সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং পার্টির নেতা, এই 3 পদে একই ব্যক্তি থাকতে পারবেন না, এরকম কমিশনের প্রস্তাব। কিন্তু বিএনপি বলেছে যে বিদেশে কোনো দেশে এরকম আছে যে সংসদ যিনি নেতা তিনি পার্টির প্রধান। সালাউদ্দিন আহমেদ বলছেন যে সংসদ নেতা যে পদ, এই পদে কিন্তু খুব বেশি ক্ষমতা নেই, এটি একটি আলংকারিক বিষয়। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি হতে পারেন সংসদ নেতা, হতে পারেন দলের প্রধান, এটা আসলে দলের এখতিয়ার, এটা সংবিধানে আইন করে এই জিনিসটি নিয়ন্ত্রণ করা যাবে না। আমার কাছে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরেকটা ব্যাপার যে বিশ্ববিদ্যালয়ের যারা আইনের অধ্যাপক তাদেরকে বিচারপতি নিয়োগের ব্যাপারে একটি প্রসঙ্গ এসছে। আরো অনেক বিষয় এসছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিচারক নিয়োগের ব্যাপারে একমত হয়েছে বিএনপি এবং ঐক্যমত কমিশন জানিয়েছে 28টি রাজনৈতিক দলের মধ্যে 15টি দলের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে এবং এই আলোচনা এখনো পর্যন্ত চলছে। বিকেলে আবার আমাদের সালাউদ্দিন সাহেব ব্রিফ করবেন এবং উনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন জাতীয় সংসদের উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষের 400 অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু আমার কাছে প্রধান বিচারপতির যে বিষয়টি এটি মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে বিএনপি তাদের মতামত জানিয়ে দিয়েছে। 3 জনের প্যানেল থাকবে, সেখান থেকে সিনিয়রিটির বিচারে 3 জনের মধ্যে একজন হবেন প্রধান বিচারপতি। বিএনপি বলছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, এমন মতামতই তারা দিয়েছে। জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন। ডিবিতে থাকা সাগররুনি হত্যা মামলার বেশিরভাগ নথি গায়েব হয়ে গেছে, হাইকোর্ট জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার, তার সঙ্গে আছেন সাগররুনির পরিবারের আইনজীবী শিশির মনির। জাহিদুল বাশার, এই আলোচিত হত্যাকাণ্ড নিয়ে এবং মামলার অগ্রগতি নিয়ে আইনজীবী শিশির মনির কি জানালেন আমাদের জানাবেন, তিনি তো আপনার সাথেই আছেন। জি, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এই মামলার সাগররুনি পরিবারের যে আইনজীবী, হাইকোর্টে যিনি নতুন নিযুক্ত শিশির মনির, তিনি জানেন অত্যন্ত পরিচিত আইনজীবী, তিনি আমাদের সাথে রয়েছেন। আজকে যেই টাস্কফোর্স গঠন করা হয়েছিল এই মামলাটির তদন্তের জন্য, সেই টাস্কফোর্সের যেই তদন্তের প্রোগ্রেসিভ রিপোর্ট বা অগ্রগতির রিপোর্টের কি এসছে আদালতে, রাষ্ট্রপক্ষ খানিকটা উচ্চারণ করেছেন, কি করেছেন তিনি সেখানে ছিলেন। আমরা বিস্তারিত কথা বলবো তার সাথে। এবং এখানে একটা বিষয় এসছে যে আদালতে কিন্তু এই বিষয়টা আসলে আলোচনা হয়েছে যে অনেক পুরাতন মামলা, কিছু নথিপত্র পাওয়া যাচ্ছে না, কিছু গায়েব হয়ে গেছে, এই নিয়ে নানান কথাবার্তা এসছে। যদিও কিছুক্ষণ আগে, এখান থেকে আধা ঘন্টা আগে, রাষ্ট্রপক্ষের যিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসাদ রউফ, তিনি একটি ছোট্ট ব্রিফিং করেছেন। তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে না, সব নথিপত্র রয়েছে। কিন্তু আদালতে আমরা শুনেছি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা শিশির মনিরের কাছে যাব আর পুরো এই তদন্তের অগ্রগতি কতটুকু জানতে পারলেন আমরা জানবো। শিশির মনির, স্বাগত আপনাকে। এই মামলাটি মানে শতাধিকবার তদন্ত প্রক্রিয়া পিছিয়েছে আমরা দেখেছি বিচারিক আদালত, অর্থাৎ কিছুই হয়নি বিচার প্রক্রিয়া বলতে গেলে। হাইকোর্টে আজকে কি হলো আসলে? দেখুন, এই মামলাটির শতাধিকবার যে বিচার তদন্ত প্রক্রিয়া পিছিয়েছে এটি নিম্ন আদালতে, আর এখন যে হাইকোর্টে তদন্ত প্রক্রিয়ার মনিটরিং চলছে এটি শুরু হয়েছে বিগত 6 মাস আগে থেকে। অতীতে অনেক কথাই ঘটেছে, অনেক ঘটনাই ঘটেছে। এটি ডিবি থেকে চেঞ্জ করে আপনার র্যাবের কাছে নিয়ে যাওয়া হয়েছে, যদিও র্যাব কোনো তদন্তকারী ইনভেস্টিগেশন এজেন্সি ছিলেন না। তো আজকে একটি প্রাথমিক প্রগ্রেস আমি দেখেছি, যেটি রাষ্ট্রপক্ষ যেহেতু তদন্তাধীন সেজন্য এটি দেখাতে পারেন না আইনগতভাবে, তারপরেও পরস্পর আমরা কিছুটা পড়ার সুযোগ হয়েছে আমার। তো সেখান থেকে যতটুকু বোঝা যায় যে তারা হার্ড ওয়ার্ক করছে, তারা এই বিষয়গুলো নিয়ে বেশ পরস্পরকে অনেক সময় অনেক সেন্সিটিভ ব্যক্তিবর্গকেও তারা এক্সামিন করেছে, কথাবার্তা বলেছে ইনভেস্টিগেশনের স্বার্থে, যেটাকে ইন্টারোগেশন বলা হয়, সেটাও তারা করেছে। এবং তারপরে কিছু ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলোকে তারা
এতে পাঠানোর চেষ্টা করছে, যে ডকুমেন্টগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে কিছু, এবং ডিএনএর একটা কথা এখানে নিয়ে আসছেন তারা মনে হয় এই ডিএনএ টেস্টের জন্য ফার্দার চেষ্টা করছেন। এই সব কিছু মিলে এখন যতটুকু বোঝা যায় যে টাস্ক ফোর্স ইজ অ্যাক্টিভ ফর ইনভেস্টিগেশন, দে আর ইনভেস্টিগেটিং। যতটুকু প্রগ্রেস রিপোর্ট দায়ের করেছেন, তারপরে রাষ্ট্রপক্ষ আরো 9 মাস সময় চেয়েছিলেন। আমি বলেছিলাম যে এটি অনেক লম্বা সময় হয়ে যায়, 3 মাস সময় দেয় যথেষ্ট। তারপরেও আদালত আরো 6 মাস সময় দিয়েছেন, 22 অক্টোবর 2025 পরবর্তী অগ্রগতি জানানোর জন্য বলেছেন। 9 মাস সময় চেয়েছেন। 9 মাস একটা দীর্ঘ সময়, প্রায় 1 বছরের মতোই। এবং দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে কথা বলছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার এবং তার সঙ্গে ছিলেন সাগররুনির পরিবারের আইনজীবী শিশির মনির। চলে যাচ্ছি পরের খবরে। আর্থানার শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতারে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় রাত 9:40 দোহা বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। সেখানে প্রধান উপদেষ্টা আর্থানার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং দেশটির আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে এবছরই কাতার থেকে এলএনজি আমদানির প্রস্তাব দেবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, কাতারে ভ্রমণ ভিসা, রোহিঙ্গা ইস্যু ও জনশক্তি রপ্তানি বাড়ানোর উপর জোর দেওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে গেছেন। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত অন্তত 50 জন। স্থানীয়রা জানায়, সকাল 11টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের পর পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কী কারণে দুপক্ষের সংঘর্ষ তা জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। এর মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। এমন অভিযোগ এনে মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান বিক্ষুব্ধরা। পুলিশ কিন্তু আহত হয়েছে সেই ইটে এই মুহূর্তে এমন আপনারা দেখছেন যে প্রকৌশলী পদে সব রকমের কোটা বাতিল ও সবার সমান সুযোগ নিশ্চিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর তালাইমারি হয়ে ভদ্রার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সহকারী প্রকৌশল পদ থেকে সবার সমান সুযোগ, পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া ও চাকরি ক্ষেত্রে সব রকমের কোটা বাতিল। আমরা হচ্ছে মূলত আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার যারা, আমাদের মোট 3 দফা দাবি নিয়ে আমরা এসেছি। আমরা কাউকে এই পদবি দিতে চাই না যদি না সে বিএসসি কমপ্লিট করে, অর্থাৎ আমরা বিএসসি ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার পদবি দিতে চাই না। আমরা এটার সম্পূর্ণ বাস্তবায়ন চাই। উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল 4টা থেকে এই অনশন শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে শিক্ষকরা তাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা ভিসি, প্রভিসি, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে হামলার ঘটনায় উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং 30 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। এই ঘটনায় দ্রুত উপাচার্যকে অপসারণের দাবি জানান তারা।
দাবি একটাই, এটা বাইনারি, হয় হবে না হয় হবে না। আমি তো এখান থেকে সরে আসতে পারি না, তো নেগোসিয়েশনের কোনো জায়গা না, এক দফা তো কোনো নেগোসিয়েশন হয় না। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এখনো পর্যন্ত আমাদের দিকে নজর দেওয়া হয় নাই, ইন্টারিম আমাদের দিকে নজর দেয়নি, আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। রাজনীতির কুটচাল যতই হোক না কেন, দেশকে ভারতের প্রভাব মুক্ত রাখতে জনগণই একমাত্র শক্তি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন মেনে নিতে না পেরেই একের পর এক ইস্যু তৈরি করে যাচ্ছে ভারত। সম্পর্কের এই টানাপোড়েন দ্রুতই ভারতের নীতি নির্ধারকেরা উপলব্ধি করবেন বলেও প্রত্যাশা তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছর শাসনের ইতি টেনে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ, হিন্দু নির্যাতনের অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, সীমান্তে সংঘাত উত্তেজনার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের বৈঠকে সম্পর্ক উন্নয়নে আশার আলো জ্বললেও তা আবার নিভে যায় দিল্লির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর দিয়ে ঢাকায় সুতা আমদানি বন্ধের মধ্য দিয়ে। ট্রান্সশিপমেন্টটা এটা হঠাৎ করে বন্ধ হয়েছে, টাইমিংটা ঠিক হয়নি, কারণ এখন আমরা টানাপোড়েনের মধ্যে আছি। যেহেতু এই সময় হয়েছে সেই জন্য এটা নিয়ে আমরা আরো বেশি আমাদের এখানে উদ্বেগগুলো আমরা দেখছি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন মূলত গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনকে ভারতের মেনে না নেয়ার ফলাফলই হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। স্বাধীন দেশে তার প্রতিবেশীর পছন্দ মতোই সব সময় সরকার থাকবে, সেটা তো হতে পারে না। এবং তারা যে ব্যক্তিকে পছন্দ করে তারাই ক্ষমতায় থাকবে, এগুলো গণতান্ত্রিক উপায়ে পট পরিবর্তন হয় এবং সেভাবেই সেটাকে ভারতকে মেনে নিতে হবে। ভারতের বাংলাদেশ বিষয়ক পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আওয়ামী লীগকে ঘিরেই সাজানো হয়েছিল বলে মন্তব্য বিশ্লেষকদের। তাই পরবর্তী নির্বাচিত সরকারকে ভারতের স্বার্থে নয়, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। ওই যে আপনি ভারতের কথা বলছেন, জনগণের মতের বাইরে কোনো শক্তি কোনো দিনই কাজে আসে নাই। ইন্ডিয়া তো তারা অনেকেই বলে, আওয়ামী লীগের অনেকেই মনে করেছিল যে এটা 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেটা তো হয় নাই এই কারণে বাস্তব অবস্থা তা না। দুই দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সহ জনগণের মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধারে ঢাকা দিল্লিকে আন্তরিক হবার পরামর্শ বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে যেমনটি জানিয়েছি, উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, গতকাল থেকে তো শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন, তো এখন পর্যন্ত কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? 22 ঘন্টা পার হয়ে গেছে শিক্ষার্থীরা অনশনে আছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে ডিএসডব্লিউ এবং প্রশাসনের কর্মকর্তারা তারা আসছেন, এসে তারা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যা নিরসনের জন্য। কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীরা সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আসলে 2 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে আসলে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রথমে একজন শিক্ষার্থী যিনি অসুস্থ হয়ে পড়েন তিনি তখন হাসপাতালে নিয়ে যেতে চাইলে ছাত্র পরিচালকরা তখন তিনি রাজি হননি, তাকে এইখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং পরবর্তীতে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এছাড়াও এইখানে টোটাল গতকালকে বিকাল 4টা থেকে যে 32 জন শিক্ষার্থী এখানে যারা অনশনে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ইতিমধ্যে 4 জন তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালে
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যান্য যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। আর একজন পারিবারিক কারণে তার মা অসুস্থ, যার কারণে তিনি এখান থেকে চলে গেছেন। এখন মোট 27 জন শিক্ষার্থী তারা এই অনশন স্থলে তারা অবস্থান করছেন। আর এই অনশনরত শিক্ষার্থীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অন্য অন্য যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এই শিক্ষার্থীদের সাথে অবস্থান করছেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসকরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা বারবারই ছাত্রদেরকে আহ্বান জানাচ্ছেন যে আলোচনার মাধ্যমে সহযোগিতা, কিন্তু শিক্ষকদের সেই আলোচনাকে প্রত্যাখ্যান করে অনশন কর্মসূচি তাদের দাবি আদায় অনড় রয়েছেন তারা। জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। যেমনটি আগে জানিয়েছি, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত অন্তত 50 জন। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এই সংঘর্ষের পর কিন্তু সড়কের উপর বেশ চাপ পড়েছে, এখন পরিস্থিতি কেমন? দেখুন, গতকালকে বিকেলের একটি ঘটনার উপর কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ। আমি যদি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখন ঠিক যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। মূল যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে গতকালকে যখন একজন শিক্ষার্থীকে আসলে অভিযোগ আনা হয়েছে যে তাকে মারধর করা হয়েছিল, তিনি ঢাকা আজকে তারা কিন্তু ঢাকা কলেজ সেই শিক্ষার্থীদের উপর তারা কিন্তু অনেকটা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারপরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে হামলা চালায় এবং যেখানে আমরা যেমনটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের নিজ কলেজে চলে গেলেও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা নিজ কলেজে যায়নি, যার ফলে সেই অবস্থাতে তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে বেলা 11:30টার দিকে পুলিশের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানেও আমাদেরকে যেটি জানানো হয়েছে যে পুলিশের অন্তত 10 থেকে 12 জন তারা কিন্তু আহত হয়েছেন এবং তারপরে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ খানিকটা আহত ছিলেন এবং এমন অবস্থা বিরাজ করেছিল আধা ঘন্টা থেকে 40 মিনিট। এরই কিছুক্ষণ পর বেলা 12:30 থেকে 1:45টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বাস ভাঙচুর করে। সেই বাস ভাঙচুরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। ঠিক তারই আধা ঘন্টা পর 1:30টার কিছুটা পরে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া করতে করতে এই সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত আসে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুঝিয়ে পুলিশ তাদেরকে কিন্তু তাদের ক্যাম্পাসে ফেরত পাঠাচ্ছে। পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে। আমি আরেকটি পাশে যেখানে সিটি কলেজ অবস্থিত ঠিক যারা তারা কিন্তু এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অনেকের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি, তারা কিন্তু সিটি কলেজের ভেতরে অনেক অবস্থান করছে। কিছু ঢাকা কলেজ সিটি কলেজ দুই পাশে মাঝখানে পুলিশ তারা কিন্তু দুই পাশকেই নিবৃত করার চেষ্টা করছেন, যদিও তারা সেটা একটা পদক্ষেপে পারেনি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটা পুলিশকে পাশ কেটে বা ধারা পাল্টা করে একটি পর্যায়ে পুলিশকে সরিয়ে তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপরে অনেকটা হামলা করে বলা যায় এবং সেই যে হামলা বা ধারা পাল্টা দেওয়া সেটি মোটামুটি প্রায় 25 থেকে 30 মিনিট সেটি কিন্তু আসলে চলেছে। গত 10 থেকে 15 মিনিট আগে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একটি অংশকে মানে সিটি কলেজের অংশ থেকে সিটি কলেজের অংশে মোটামুটি রাখতে সক্ষম হচ্ছে এবং ঢাকা কলেজ যারা রয়েছেন তাদেরকে একটু আগে দেখলেন যে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে তারা কিন্তু পাঠিয়ে দিলেন তাদের যে কলেজ ক্যাম্পাস, যদিও তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের অন্তত 15 থেকে 20 জন সদস্য আহত হয়েছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা বলছিল যে পুলিশ তাদের উপর আত্মবিশ্বাস করেছে এবং সেখানেও কিন্তু আহতের ঘটনা ঘটেছে। একটি বাসের ভাঙচুর ছাড়া আর অন্য কোনো কিছু ভাঙচুর করতে এখন পর্যন্ত আমরা পাই না, তবে সিটি কলেজে বেশ কয়েকটি গাছ আমরা ভাঙতে দেখেছি এবং এছাড়াও আহতের কথা যদি বলি সব মিলে পুলিশের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী সেটা 50 পার হয়েছে এবং সেটা 50 পার হয়েছে এবং কিছুক্ষণ আগে শুধুমাত্র আমরা দেখেছি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তাও সেটি আমরা 2টি শব্দ পেয়েছি, 2 থেকে 3টি শব্দ পেয়েছি, তার মানে 2 থেকে 3টি টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। আসলে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কাছে নিয়ে দেখানোর চেষ্টা করে। সড়কে কিন্তু এখনো দেখবেন যে ইট পাটকেল যে নিক্ষেপ করা হয়েছে সেই ইট পাটকেলের অংশ এখনো কিন্তু সড়কে পড়েছে এবং সামনে যে বাসটি রয়েছে তার ঠিক সামনে একটি বাস ভাঙা হয়েছে, সেখানে কাচের টুকরা কিন্তু এখনো পড়েছে। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে যাতে সড়কের যান চলাচলটি স্বাভাবিক থাকে এবং সেজন্যই তারা দুপক্ষের যারা আছেন তাদেরকেই
বলে ফেলার চেষ্টা করে। সব মিলে বলা যায় যে 2 দফা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এবং শিক্ষার্থীদের তথ্য হচ্ছে 50-এর বেশি আহত হয়েছে। এখনো পরিবেশ বা পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এখন পর্যন্ত যদিও ধাওয়া পাল্টা ধাওয়া বন্ধ হয়েছে 15 মিনিট আগে, তবে পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বলা যায়। রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে মতামত জানতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে তথ্য জানায় নির্বাচন কমিশন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত। বাতিল হয় নৌকা প্রতীকে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে জারি করা গেজেট। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফল বাতিল চেয়ে একই বছরের 3 মার্চ মামলা করেন ইশরাক। সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী জুনে। আইন অনুযায়ী মেয়াদ শেষের আগের 3 মাসেই নতুন নির্বাচন হওয়ার কথা ছিল। ফলে সব প্রক্রিয়া শেষ করে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কতদিনের জন্য মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন এ বিষয়টি সুরাহা করবে আইন মন্ত্রণালয়। জনাব ইশরাকের বিষয়ে যে নির্দেশনা আদালত থেকে পাওয়া গেছে যে গেজেট নোটিফিকেশন করার জন্য এ বিষয়ে আমরা মতামত পরামর্শের জন্য একটা চিঠি লিখেছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে। এই চিঠিটা পাওয়ার পরেই আমরা কার্যকর ব্যবস্থা নেব। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি 6 মে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। 6 মে এটিএম আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে। গত 26 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারের আপিল শুনানির অনুমতি দেয় আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি প্রথম যা রিভিউ আবেদন থেকে পুনরায় পূর্ণাঙ্গ আপিল শুনানি হচ্ছে। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে রায় বহাল রাখেন আপিল বিভাগ। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে গত 9 মাসে রাজনৈতিক সংঘাতে খুন হয়েছে 1 ডজন। এর মধ্যে 9 জনই বিএনপি নেতাকর্মী। পুলিশ বলছে রাজনৈতিক খুন বন্ধে দলগুলোকে আরও সতর্ক হতে হবে। তবে বিএনপি বলছে দলীয় সংঘাত এড়াতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামে 28 আগস্ট প্রথম খুন হয় রাউজানে। চলতি মাসেও রাজনৈতিক হত্যা একই উপজেলায়। গত 19 এপ্রিল গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মানিককে। এ পর্যন্ত শুধু রাউজানে প্রাণ হারিয়েছেন 6 জন। এসব খুনের পেছনে দলীয় কুন্দল এবং বিভিন্ন গ্রুপিংয়ের কারণে প্রাণ গেছে 9 বিএনপি নেতাকর্মীর। এর মধ্যে আছেন উপজেলা কৃষক দলের সভাপতি থেকে সাধারণ কর্মী। দলীয় কুন্দলে মারামারি সংঘর্ষ যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলা মহানগর কিংবা কেন্দ্রীয় হুঁশিয়ারি এমনকি বহিষ্কার করেও থামানো যাচ্ছে না এসব। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনা ঘটলে কিন্তু রাজনৈতিক দলগুলো এই ধরনের কঠিন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। বাংলাদেশে বিএনপি এই কঠিন সিদ্ধান্তটা নিতে পেরেছে। রাজনৈতিক হানাহানি বন্ধে ভূমিকা নিতে হবে দলকে। আর তৃণমূল পর্যায়ে দলাদলি নিরসন একা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এগুলো যখন অন্য কোনো বিষয়ের দিকে যায় তখন আসলে নিয়ন্ত্রণ করাটা আমাদের তাৎক্ষণিকভাবে তথ্যগুলো আসে না এবং এই ঘটনাগুলো আসলে পরিকল্পিতভাবে ঘটে না, তাৎক্ষণিকভাবে ঘটে যায়। তো সেই ঘটনাগুলো রোধ করা আমাদের জন্য আসলে কঠিন হয়। গেল 9 মাসে সংঘর্ষ সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 50 জনকে বহিষ্কার করেছে কেন্দ্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে 3টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দার তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 4 মন্ত্রী প্রতিমন্ত্রী ছাড়াও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে 2টি প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে গাছা এলাকায় 6 জন নিহতের ঘটনায় করা 3 হত্যা মামলার শুনানি শেষে বিচারক তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠান। এদিকে আসামিদের আদালতে আনার সময় মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন, স্লোগান দেন তারা। শেয়ার বাজারের কাঠামোগত উন্নয়ন করতে টাস্কফোর্স গঠন করা হলেও নেই কোনো অগ্রগতি। প্রায় 7 মাস পার হলেও শেয়ার বাজারে নেই এর কোনো প্রভাব। প্রতিদিনই সূচকের সঙ্গে কমছে বিনিয়োগকারীর সংখ্যাও। তবে টাস্কফোর্স সদস্য বলছেন, ইতোমধ্যেই সংস্কারের খসড়া জমা দেওয়া হয়েছে, শিগগিরই এর ইতিবাচক প্রভাব দেখা যাবে। বিগত বছরগুলোতে সুশাসনের অভাবে দুর্নীতি আর অনিয়মে ডুবেছিল দেশের শেয়ার বাজার। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল অক্টোবরে শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থার বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিতে 5 সদস্যের টাস্কফোর্স গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কাঠামোগত সংস্কারের কোনো উদ্যোগ এখনও নেই শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের অনেকেই সব শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। গত 8 মাসে প্রায় 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খুললেও একই সময়ে প্রায় 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়েছে। অব্যাহত দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা। বাজারটাকে ভাইব্রেন্ট রাখার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। টাস্কফোর্স বলছে, ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ড, মার্জিন ঋণ এবং আইপিও ইস্যুতে কিছু বিধিবিধান সংশোধনের খসড়া জমা দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারের প্রভাব দেখা যাবে বলে আশা তাদের। যে জায়গাগুলোতে আসলে আমরা কাজ করলে আলটিমেটলি বিনিয়োগকারীরা উপকৃত হবে এবং যারা এগুলো করছে দায়ী ব্যক্তিরা আসলে এখানে পেনালাইজ হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি এবং যেহেতু অনেক অংশীজন আমাদের আছে, প্রত্যেকের সাথে যেহেতু আমাদের কথা বলতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে একটা ফাইনাল স্টেজে আসতে সময় নিচ্ছি আর কি। আগামী মাসের মধ্যে শেয়ার বাজারে সুশাসন নিশ্চিতে জনবল কাঠামো এবং তাদের দায়বদ্ধতা ইস্যুতে প্রস্তাব দেওয়ার কথা রয়েছে টাস্কফোর্সের। পাশাপাশি প্রযুক্তিগত বিষয়েও কিছু সংস্কার প্রস্তাব করা হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে পেঁয়াজ, রসুন ও আদার বাজার তদারকি শুরু করেছে প্রশাসন। দুপুরে চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা বিভিন্ন আড়তে ক্রয় বিক্রয় রসিদ ও পণ্যের মজুত খতিয়ে দেখেন। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, ঈদ সামনে রেখে হুট করে পেঁয়াজের বাজারে ঊর্ধ্বমুখী। কী কারণে দাম বাড়ছে তা খতিয়ে দেখতেই মাঠে নেমেছেন তারা। পাইকারি বিক্রেতাদের যথাযথ রসিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মধ্যস্বত্বভোগীরা যাতে সুযোগ নিতে না পারে সেটিও দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা অগ্রিম তদারকি করতে আসছি। তো পেঁয়াজের দামটা গত এক সপ্তাহে একটু একটু করে বেড়ে গেছে। আমরা এটার প্রমাণও এখানে দেখলাম যে যারা পাইকারি বিক্রেতা তারাও স্বীকার করেছেন যে একটু দাম বেড়ে গেছে এবং 8 থেকে 10 টাকা পর্যন্ত কোনো কেজিতে কোনো পেঁয়াজে কেজিতে বেড়ে গেছে। তো এটা বেড়ে গেল কেন, এটা কোনো সদুত্তর তাদের কাছে নাই। ড্যাব সংশোধন না হওয়ায় আবাসন ও সহযোগ শিল্পের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। মঙ্গলবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিহাব সভাপতি বলেন, বৈষম্যমূলক নতুন ড্যাব ও ইমারত নির্মাণ বিধিমালা কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবাসন শিল্প সংকটে। নির্মাণ উপকরণে বড় উপাদান রডের চাহিদা প্রায় অর্ধেক কমে গেছে। একইভাবে চাহিদা কমেছে সিমেন্ট, ইট সহ অন্যান্য উপকরণের। এতে উৎপাদন কমে যাওয়ায় লোকবল ছাঁটাই হয়েছে। অর্থনীতিতে গতিশীলতা আনতে আবাসন ও সংযোগ শিল্পের স্থবিরতা থেকে দ্রুত উত্তরণের তাগিদ দেন রিহাব সভাপতি। এজন্য সরকারকে ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ ব্যবসায়ীদের। এবং অনলাইন মিডিয়ার সম্মান, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যার ফলে অনেকগুলো লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছেন। কোনো প্রতিষ্ঠান 3 শিফটের উৎপাদন 2 শিফটে নামিয়ে এনেছেন, আবার কেউ সেটাকে 1 শিফটে নামিয়ে এনেছেন। উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়েছে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।